আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টুডে আমি হলি ক্রস এবং সেন্ট জোসেফ কলেজের কেমিস্ট্রি সাবজেক্টের বিগত বছরের এমসিকিউ সলভ আমরা ব্যাখ্যা সহ করব। সো লেটস গেট স্টার্টেড। ভারতবর্ষে রঙের ব্যবহার শুরু হয়েছিল কখন? ৫,০০০ বছর পূর্বে, ৮,০০০, ২,০০০ নাকি ১,০০০? সেটা একটা মুখস্থ টাইপের কোয়েশন। সেটা হবে ৫,০০০ বছর পূর্বে। ১ গ্রাম পানিতে কতটি অণু আছে আমরা কি জানি? এই যে পানির সংখ্যা হচ্ছে H2O। সো এই পানির ভরটাও কত? এই পানির ভর হচ্ছে 18 গ্রাম, তাই না? 18 গ্রাম। 18 গ্রাম পানিতে আছে 6.02 ইন্টু 10⁻23। তুমি তো দিনই এগুলো জানার কথা। অতএব এখানে জানতে চাইছি কি 1 গ্রাম পানিতে কতটি অণু আছে? তো 6.02 ইন্টু 10⁻23টি বাই হচ্ছে এখানে 18 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা এক্সাক্ট আনসার পেয়ে যাবো কত? যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 3.346 ইন্টু 10⁻23টি অণু পেয়ে যাব, তাই না? শুরুতে একটা কথা বলে নিচ্ছি যে তোমরা এখানে অবশ্যই ব্যাখ্যাটা দেওয়া আছে, নিজের মতো করে আনসার দেওয়ার চেষ্টা করবা। অনেক সময় হয়তো বা তোমাদের এক্সপ্লেনেশনের সাথে এখানে এক্সপ্লেনেশন সেম হবে না। সো কী করবা, এই ব্যাখ্যাটা না দেখে ফার্স্টলি নিজে আনসার করার চেষ্টা করবা ভিডিওটি পজ করে। সো এখানে রাইট অ্যান্সারটা কী হবে? রাইট অ্যান্সার হবে 3.346 ইন্টু 10⁻23টি। কিন্তু কী আছে, মৌলের পরমাণু কয়টি মূল উপাদান দ্বারা গঠিত? এখানে মূল উপাদান বলতে কী বোঝানো হয়েছে? যে প্রোটন, ইলেকট্রন এগুলোকে মেনলি বোঝানো হয়েছে। সো তাহলে কী হতে পারে আনসার? তিনটি। কত তাপমাত্রায় হাইড্রোজেন পরমাণু থেকে হিলিয়াম পরমাণু তৈরি হয়? কত তাপমাত্রায় সেটা একটা মুখস্থ টাইপের কোয়েশন। সেটা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তারপর 5 নম্বর কোয়েশন বলছে যে রাদারফোর্ড কত সালে পরমাণু মডেল উৎপাদন করেন? এটা রাইট অপশনটা এখানে দেয়া নেই, সেটা হবে 1911। এবং বলতো বোর পরমাণু মডেল কত সালে উৎপাদন করেন? 1913 বোর পরমাণু মডেল। একই সাথে আমরা আরও কয়েকজন বিজ্ঞানীর নামটা দেখে নেব যে কে কোন সালে কে আবিষ্কার করেছেন, এবং সেগুলো খুবই ইম্পর্টেন্ট। মানে এনডিসি, হলি ক্রস বা সেন্ট জোসেফ যে কোনো একটিতে আসতেই পারে, যেহেতু এই বছরে এটা আসছে। দেখে নাও, আমরা যদি 1789 থেকে শুরু করি, এই চ্যাপ্টারটাতে তোমাদের অনেকগুলো সালের কথা রয়েছে, তো এগুলো তোমাকে মনে রাখতেই হবে। 1789 সালে বিজ্ঞানী ল্যাভোয়েসিয়ে প্রথম কী করেছেন বলো তো? 1789 সালে বিজ্ঞানী ল্যাভোয়েসিয়ে 33টি মৌল নিয়ে প্রথম পর্যায় সারণী তৈরি করেন। প্রথম পর্যায় সারণী তৈরি করেন। ধাতু ও অধাতু এই দুই ভাগে। তারপর হচ্ছে 1829 এই সালে বিজ্ঞানী ডুবেরেনের প্রথম ত্রয়ী সূত্র প্রদান করেন। 1864 সালে নিউল্যান্ড অষ্টক সূত্র প্রদান করেন। 1869 এটা হচ্ছে খুবই ফেমাস একজন বিজ্ঞানীর একটা ঘটনা, যাকে আমরা পর্যায় সারণীর জনক বলি, বিজ্ঞানী মেন্ডেলিভ। পারমাণবিক ভর অনুসারে কী করেন? পর্যায় সারণী তৈরি করেন। 1913 সালে বিজ্ঞানী মুসলে, উনি আবার কী করছেন যে আমরা এখন যে পর্যায় সারণী দেখি সেটা আসলে পারমাণবিক সংখ্যা অনুসারে কী করেন, এই পর্যায় সারণী তৈরি করেন কে? বিজ্ঞানী মুসলে। মেন্ডেলিভ মূলত উনি 63টি আবিষ্কৃত মৌল, 4টি অনাবিষ্কৃত। C20H42 যৌগটির নাম কি? এটা আসলে আমরা অপশন চেক করে বলতে পারবো যে সোডিয়াম ক্লোরাইড, সেটা নিশ্চয়ই জানো, ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে এটা হবে কি আননোন একটা নেম, আইকোসেন। এখানে বলা আছে যে পারমাণবিক সংখ্যার ধারণা দেন কে বলো তো? বিজ্ঞানী মুসলে, একটু আগেই পড়েছিলাম। গ্যাস হলে পেট্রোলিয়ামের সাথে কী মিশ্রিত থাকে? মিথেন, ইথেন, ক্রেটন ও প্রোপিন, প্যানাটিন ও কার্বন ডাইঅক্সাইড, নাকি সবগুলো? A, B ও C?
এটা ছিল সবগুলো হবে। মুখস্থ টাইপের কোয়েশন ছিল, জেনে রাখো মিথেন, ইথেন, প্রোপিন, ক্র্যাটন, ক্রোনাটিন, কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত থাকে গ্যাস হলে। এটা এ পর্যন্ত 2বার আসছে। সিলিন্ডারে ভরে কোন গ্যাস বিক্রি করা হয়? বিউটেন আছে, প্রোপেনও আছে। তাহলে কী বলবো আমরা, প্রোপেন ও বিউটেন। মিথেনও থাকতে পারে, তবে প্রোপেন ও বিউটেন হচ্ছে এক্সাক্ট রাইট অ্যান্সার। একটি পানির অণুর ভর কত? আচ্ছা, একটু রিভার্স কোয়েশ্চেন আসছে, কীভাবে দেখো, এখানে একটি পানির অণুর ভর বের করতে বলছে, তাই না? আমরা তো 6.02 × 10⁻23টি অণু পানির ভর জানি কত? 18 গ্রাম। 6.02 × 10⁻23টি অণুর ভর কত জানি? 18 গ্রাম, রাইট? তাহলে বলো তো, অর্থাৎ একটি পানির অণুর ভর কত হবে? একটি পানির অণুর ভর হবে, ডিরেক্ট আমরা এখানে কী করবো, 18কে 6.02 × 10⁻23টি পানির অণুর ভরটা অণু দ্বারা ভাগ করবো। তাহলে এখানে রাইট অপশন কী হবে? বাই 2.99 × 10⁻³ হবে। এখানে এই যে 23টা নিচে আছে, এটা উপরে চলে গেলে 10⁻23 হয়ে যাবে। বুঝে গেছে? এখানে দেখো আরেকটা মজার জিনিস, 10⁻23 তার শুধুমাত্র একটা অপশনে আছে। তুমি যদি অপশনটা একটু চেক করে নিতা, তাহলে এত বিশ্লেষণ করতে হতো না, জাস্ট অপশনটা দেখে আনসার করতে পারতাম। তারপর বলছে যে নিউক্লিয়াসের ব্যাস কত? এটা সাথে দেখো 18/13, 13/13 একটু শুনতে একটু বিদ্যুতে মনে হচ্ছে, তাই না? এখানে 10/12 এবং 10/13 মধ্যে একটু কনফিউশন হবে, জাস্ট একটু মনে রাখবা 10/13 সেন্টিমিটার হচ্ছে নিউক্লিয়াসের ব্যাস। আর যদি মিটারে জানতে চাই, তাহলে রাইট অপশন কী হবে? আমরা জাস্ট শুধুমাত্র কী করবো, 100 দ্বারা যদি আমরা সেটাকে ভাগ করি, তাহলে এটা কী হয়ে যাবে? 10⁻15 মিটার হয়ে যাবে, রাইট? তারপর বলছে যে কৃত্রিম ঘি বা ডালদা প্রস্তুতে কোন প্রভাবক ব্যবহার করা হয়? সেটা আয়রন, তামা, ব্রোঞ্জ নাকি নিকেল? সেটা রাইট অপশন হবে নিকেল। তারপর নিকেল আবার কিসে ব্যবহৃত হয়? ঘড়ির কাঠার প্রলেপ হিসেবে ব্যবহৃত হয়। দেখো নিচে দেওয়া আছে, ঘড়ির কাঠার উপরে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? নিকেল। অ্যালুমিনিয়াম ফসফেটের সংকেত লিখতে বলছে অ্যামোনিয়াম ফসফেট। তাহলে কী হবে? এখানে রাইট অপশন হবে NH4 3PO4। কারণটা কে জানি? একটা জারণ মান তার পূর্বের যে মূলক বা যে পরমাণু থাকে তার ডান পাশে নিচের দিকে বসে, রাইট? আর দেখো এখানে এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখানে অনেকগুলো দেওয়া আছে, একটু দেখে নিবা। ভূত্বকে অ্যালুমিনিয়ামের শতকরা পরিমাণ কত? সেটা একটু মুখস্থ টাইপের কোয়েশন। 7 to 8%, 7 to 8%। দেখো কোয়েশনগুলো একটু ইজি ছিল, কিন্তু কিছু কোয়েশন ছিল একটু বিদঘুরে টাইপের। এক ধাতুর পর অন্য ধাতুর প্রলেপকে কী বলে? সেটা হচ্ছে গ্যালভানাইজিং। জিঙ্ক প্লাস কপার 2 প্লাস থেকে কী হয়েছে? জিঙ্ক 2 প্লাস, তারপর হচ্ছে কপার। এখানে বিচারক কোনটি? এটা একটু টপ লেভেল কোয়েশন, অনেকে এটার মধ্যে একটু গোলমাল পাকিয়ে ফেলে। তো এখানে আমি জাস্ট বলবো একটু শর্ট ভিউ মনে রাখবা, কারণ কিছু টপিক আছে এগুলোতে তুমি যদি মাথা কাটাতে চাও, তাহলে তুমি এই শেষ সময়ে এসে তুমি নিজেই কী হয়ে যাবে? পাজলড হয়ে যাবা। তুমি হয়তো আগে পারতা, কিন্তু এখন দেখা যাবে তুমি আর পারতেছো না। সো একটু পুরোপুরি শোনার চেষ্টা করো। দেখো বিচারকের নিজের কী হয়? জারণ হয়, তাই না? সেটা তো নিশ্চয়ই জানো। আর জারণ হলে কী হয়? মান বাড়ে। আমি জাস্ট এভাবে মনে রাখতাম, মান বাড়ে। তুমি এই কথাটার উপরে তুমি শত MCQ সলভ করতে পারবা জাস্ট এক দেখাতেই। এখানে আমরা জারকের কনসেপ্টটা আসতে চাচ্ছি না, জাস্ট একটা মনে রাখো। দেখো জিঙ্ক এখানে 0 ছিল, তাই না? এখানে হচ্ছে জিঙ্ক 2 প্লাস, তো যার মান বাড়ছে। শুরুতে আমরা আনসার পেয়ে গেছি কি? এখানে যার মান যদি বাড়ে, তাহলে সে কী হবে? নিজে বিচারক। তো এখানে বলো তো, এখানে বিচারককে এই যে জিঙ্ক, আর জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হয়েছে, এখানে যার মানটা বাড়ছে। যদি আমরা এখানে আরেকটু চেক দিই যে কপার 2 প্লাস থেকে কী হয়েছে? কপার 0, সেখানে যার মান কমছে। যার মান কমলে কী হবে? বিজারণ হবে। আর বিজারণ কার হয়? যে জারক। ঠান্ডা মাঠে একটু জাস্ট একবার শুনে নেবা। এখন বলছে যে 1531p মৌলের একটি পরমাণুতে নিউট্রন সংখ্যা কত? এটা খুবই ইজি একটা কোয়েশন। আমরা কি জানি নিচেরটা হচ্ছে কি? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, রাইট? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। উপরেরটা কি? উপরেরটা হচ্ছে পারমাণবিক ভর, রাইট? এখন আমরা কি জানি? পারমাণবিক ভর কিসের সমষ্টি? পারমাণবিক সংখ্যা এবং নিউটনের সমষ্টিকে আমরা কি বলি? পারমাণবিক ভর বলি। এখন যদি আমরা
পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যাকে মাইনাস করে ফেলি, তাহলে তো আমরা এখানে নিউটন সংখ্যা পেয়ে যাই। তাহলে আনসার কী হবে? 16। পারমাণবিক সংখ্যার ধারণা দেনকে আবার চলে আসছে এখানে মুসলিম। ওকে, দেখো এখানে বলছে যে গ্যাস হলে পেট্রোলিয়ামের সাথে কেমিস্ট্রি দেওয়া থাকে, ইতিমধ্যে সেটা আমরা আরেকবার সলভ করছি। এটা রিয়াকশনটা কী হবে? মিথেন, অক্সিজেন, লবণ এগুলো হবে না, সেটা আমরা আগে দেখেছি। তারপর কী আছে যে একটি পানির অনুর ভর কত? এর আমরা ঠিক এরকম একটা কোয়েশন সলভ করছিলাম। সেখানে রিয়াকশন কী হবে? 2.99 × 10⁻23। বলছে যে জিপসামের সংকেত কী? তুমি ঠিক আমার মতো ভেবে তাকে বলতো। অপশন হবে কি বলতো? ক্যালসিয়াম সালফেট 2H2। তারপর কি আছে? অ্যাভোগাড্রো সংখ্যা অনুযায়ী অক্সিজেনের ভর কত? অ্যাভোগাড্রো সংখ্যা অনুযায়ী আমরা কি জানি অক্সিজেন হচ্ছে দ্বিপরমাণু, O2 আকারে থাকে। সো একটি অক্সিজেনের পরমাণুর ভর কত? 16। তাহলে দুটি অক্সিজেনের পরমাণুর ভর হচ্ছে 16 দুগুণ 32। তারপর বলছে যে কোয়ান্টাম তত্ত্ব দ্বারা কি ব্যাখ্যা করা যায়? সেটা হবে বিকিরণ তত্ত্ব, পদার্থের আচরণ, পরমাণু অতি পারমাণবিক কণার স্কেলের উপর শক্তির সাথে তার মিথস্ক্রিয়ার ব্যাখ্যা প্রদান করা যায়। তারপর বলতো কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন? উনি হচ্ছেন আমাদের সবার প্রিয় ম্যাক্স প্লাঙ্ক। এন অরবিটারের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আমরা কি জানি কে, এল, এম, এন এই চারটি শক্তিস্তর নির্দেশ করে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাই এক্ষেত্রে ফার্স্ট অপশনটাই রাইট। তারপর কি আছে দেখো রিটেন কোয়েশন যে অ্যাভোগাড্রো সংখ্যার তাৎপর্যগুলো লেখো। এক্ষেত্রে তোমরা জাস্ট দুটি কিওয়ার্ড মনে রাখবা যে গ্রাম আণবিক ভর থেকে একটি অণুর ভর বের করা যায়, আবার গ্রাম পারমাণবিক ভর থেকে একটি পরমাণুর ভর নির্ণয় করা যায় এই অ্যাভোগাড্রো সংখ্যার মাধ্যমে। ইতিমধ্যে আমরা এই রিলেটেড 3টি ম্যাথ সলভ করে আসছি। তারপর কি আছে প্রতিস্থাপন বিক্রিয়া কি তুমি সে জানো, তা একটু দেখে নিবা। যে কোষে রাসায়নিক শক্তিকে ভেদ্য শক্তিতে রূপান্তর করে তাকে কি বলে? তাকে বলে ভোল্টাইক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল কোষ। তোমরা আগে জাস্ট এভাবে লিখবা, যে কোষে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে তাকে ভোল্টাইক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল কোষ বলে। তারপর তুমি যদি পারো ব্যাখ্যাটা দিয়ে দিও। তারপর কি বলছে পোলারিটি কি? পোলারিটি হচ্ছে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়, তুমি নিশ্চয়ই জানো সমুদ্র যৌগের মধ্যে। তারপর দেখো কি আছে সোডিয়াম সালফেটের সংখ্যা জানতে চেয়েছে কি যে Na2SO4। আধুনিক রসায়নের ভিত্তি কি? লাল্টনের পরমাণুবাদ। লাল্টনের পরমাণুবাদ হচ্ছে আধুনিক রসায়নের ভিত্তি। তারপরে দেখো একটা মেথ আছে 2.7 গ্রাম অ্যামোনিয়াকে বাষ্পীভূত হতে দিলে তা আদর্শ তাপমাত্রা ও চাপে 3.557। এই যে আদর্শ তাপমাত্রা ও চাপে বলে দিয়েছে। তারপর কি বলছে অ্যামোনিয়ার আণবিক ভর কত? দেখো এভাবে জাস্ট মনে রাখবা, যেহেতু থিওরিটিক্যালি এরকমটা না বলাটাই বেটার, জাস্ট কোয়েশন সলভ করার খাতিরে বলা যায়। দেখো 3.557 লিটার আয়তনে রয়েছে 2.7 গ্রাম, তাই না? 3.557 লিটারে আছে কত গ্রাম? 2.7 গ্রাম। অতএব 2.4 লিটার, যেহেতু আদর্শ তাপমাত্রা চাপে বলছে, 2.4 লিটার হবে 27 ইন্টু 2.4 গুণ হয়ে যাবে বাই হবে 3.557 লিটার। তাহলে এখানে আলটিমেট মানটা বের হবে 70 গ্রাম। তাহলে রাইট অপশান কী হবে? তারপর দেখো যে বলছে 25 মোল সোডিয়াম থাইসালফেটের ভর কত? 25 মোল সোডিয়াম থাইসালফেটের ভর কত বের করতে বলছে। আগে জানতে হবে সোডিয়াম থাইসালফেটের সংজ্ঞাটা কি। সেটা হচ্ছে Na2S2O3। Na2S2O3 সোডিয়াম থায়োসালফেট। এই থায়োর সাথে অক্সিজেনের সম্পর্ক আছে, আর সালফেট তো এস সালফার, আর সোডিয়াম এ। সো এ থেকে আমরা এই সংখ্যাটা স্ট্যান্ডার্ড দ্বারা করতে পারি Na2S2O3। তাহলে সোডিয়াম সালফেটের সংখ্যা জানলাম। এখন এর পারমাণবিক ভর কত আমরা এখান থেকে বের করতে পারি। তবে এটা মনে রেখে নিবা, তবে এটা মনে রাখলে ভালো হয়, কারণ এক্সাম হলে এই পরিমাণ সময় তুমি নাও পেতে পারো। তারপরে আমি বলতেছি যে সোডিয়াম একটি পরমাণুর ভর কত? 23। তাহলে দুটি পরমাণুর ভর 23 দুগুণে কত? 46। প্লাস সালফার হচ্ছে একটি পরমাণুর ভর 32, দুটি পরমাণুর ভর কত? 64। আর এদিকে অক্সিজেনের একটি পরমাণুর ভর কত? 16, 3 16 48।
তাহলে টোটাল মান এখান থেকে বের হবে কত? 158। তাহলে দেখো আমরা কি জানি সোডিয়াম থায়োসালফেটের ভর বা 1 মোল সোডিয়াম থায়োসালফেটের ভর কি সেম কথা না? অবশ্যই সেম কথা। তাহলে 1 মোলের ভর হচ্ছে 158 গ্রাম। অতএব 25 মোলের ভর কত? ডিরেক্ট গুণ হয়ে যাবে 25, 158 ইন্টু 25। তাহলে রাইট অ্যান্সার হবে 3950। এখন অনেক সময় তো ক্যালকুলেটর না নিয়ে যাওয়ার কথা বলতে পারে। তুমি এটা কীভাবে উইদাউট ক্যালকুলেটর সলভ করবা? দেখো 158/25, রাইট? দেখো 8 25 কত? তুমি কি জানো? 4 25 100, তাহলে 8 25 কত? 200। 200 শূন্য বসাবো আমরা, আর হলো 20। তারপর দেখো 25 5 কত? 5 25 125, 125 আর 20 কত? 145। 145 বসবে 5, রইলে কত? 14। তারপর দেখো আমরা যদি বলি 25 আর 14 কত হবে? 39। এখান থেকেও মানটা বের করা যায়। সিজেমের ভর কত? বলছে যে সিজেমের ভর কত? সিজেমের সংকেত হচ্ছে CS। এখন সিজেমের সংকেত এটা তুমি বলবা যে এটা ভাই এটা কীভাবে মনে রাখবো? সিজেমের সংকেতটা আমরা জানি না, আর সিজেমের ভর বের করতে পেরেছে। তুমি যদি পর্যায় সারণীর শর্ট যে অনেক টেকনিক আছে, তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবা। আমরাও ইনশাআল্লাহ অতি শীঘ্রই এই পর্যায় সারণীর উপর শর্ট কিছু ফর্মুলা আমরা চেষ্টা করব। পুরো পর্যায় সারণীকে কীভাবে আমরা সহজেই মনে রাখতে পারি, পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, এগুলো বিস্তারিত দেওয়া থাকবে। তুমি যদি দেখো, হে মনে রাখছো কিনা জানি না, হাই লি না কে রুবি সাজিয়েছে ফ্রান্সে, অনেকে বলে সেচে ফেলেছে, এরকমও বলে। তো তুমি যেভাবে মনে রাখো। পটাশিয়াম এটা হচ্ছে পর্যায় ছাড়ের মৌল। তো পর্যায় ছাড়ে টোটাল কতটি মৌল রয়েছে? 18টি মৌল। তুমি দেখো 18টি মৌল অতিক্রম করেই রুবিডিয়ামে আসছে, তাই না? তাহলে 19-এর সাথে আমরা যদি 18 যোগ করি কত? 37। এবং এই রুবিডিয়াম হচ্ছে পঞ্চম পর্যায়ের মৌল। পঞ্চম পর্যায়ে 18টি মৌল। 18 আর 37 যদি আমরা যোগ করি তাহলে এখানে হয়ে যায় কত? 55। এভাবে আমরা পারমাণবিক সংখ্যাটা বের করতে পারি। তো পারমাণবিক ভরটা তোমাকে এমনিতে মনে রাখতে হবে 132.91। তো এবার শর্টকাটভাবে পারমাণবিক সংখ্যাটা বের করতে পারবে ঠিকই, কিন্তু পারমাণবিক ভরগুলো মনে রাখতে হবে। তারপর কী আছে? ফেরাস ক্লোরাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় ফেরিক ক্লোরাইড উৎপন্ন হয় কী ধরনের বিক্রিয়া? সেটা অবশ্যই জারণ হবে, মানে ফেরাস ক্লোরাইড আর ফেরিক ক্লোরাইড। ফেরিক ইক থাকলে সেটা মনে করবা সেটা হচ্ছে বড়, এই মনে নাকি, আর আঁশ হচ্ছে ছোটো। আঁশ ছোটো। এখানে কীভাবে ছোটো কীভাবে বড়? যে সংকেতের ক্ষেত্রে যে দেখো এটা হচ্ছে ফেরাস ক্লোরাইড, কী হবে? এই যেখানে 2টা ক্লোরিন রয়েছে, আর এটা ফেরিক কী হবে? এখানে 3টা ক্লোরিন রয়েছে। তো এক্ষেত্রে বেশি সংখ্যক ক্লোরিনযুক্ত রয়েছে, এই জন্য এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড। তো এক্ষেত্রে বিক্রিয়াকে আয়রনের যোজনী ছিল কত? 2। কী হবে 2? আমরা কি জানি ক্লোরিন হচ্ছে -1, এখানে 2টা ক্লোরিন আছে, তো -2। -2 হলে এখানে ফেরাস হচ্ছে +2, আর এদিকে ক্লোরিন হচ্ছে -1, তো 3টা ক্লোরিনে হয়ে গেছে -3। তাহলে -3 যদি হয় ফেরাস হবে +3। তাহলে কী হয়েছে দেখো, ফেরাসের জারণ মান +2 থেকে +3 হয়েছে। তাহলে এটাকে আমরা কী বলতে পারি? জারণ বিজারণ। তোমরা ছোট্ট ব্যাখ্যাটা পড়ে নেবে। তারপরে দেখো কী বলা আছে, মোমবাতি দহনে ভৌত রাসায়নিক পরিবর্তন একসাথে ঘটে, ব্যাখ্যা করো। তুমি যদি জানার কথা রাষ্ট্র করে দেখে নেবা। ভৌত পরিবর্তন মানে সেটা কঠিন থেকে তরলে পরিণত হয়, আর রাসায়নিক পরিবর্তন মানে অক্সিজেন দহন হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। সো ব্যাখ্যাটা একটু দেখে নিও। তারপর কী আছে? সাধারণ লবণের গলনাঙ্ক কত? একটা মুখস্থ ইকুয়েশন, 801 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে সাধারণ লবণের গলনাঙ্ক। তারপর কী আছে? 10 গ্রাম গ্লুবার লবণ হবে, এখানে গ্লুবার লবণ, এখানে গুবার দিছে, সেটা হবে গ্লুবার লবণ। ক্লাস পানির পরিমাণ কত? 10 গ্রাম গ্লুবার লবণে ক্লাস পানির পরিমাণ বলছে। দেখো গ্লুবার লবণের সংখ্যা হচ্ছে Na2SO4 10H2O, রাইট? এই টোটাল গ্লুবার লবণের পারমাণবিক ভর হচ্ছে 322 গ্রাম। তুমি এটা বের করো, 322 গ্রামে হবে। আচ্ছা,
তো 322 গ্রামে রয়েছে, টোটাল তো হচ্ছে 322 গ্রাম, তাই না? তো 322 গ্রামে পানি রয়েছে কত? একটি পানির অণুর ভর 18, সেখানে 10টি পানির অণুর ভর কত হবে? 180। জাস্ট 10 দ্বারা 18 গুণ হয়ে যাবে, তাহলে 180 গ্রাম। এখন কোয়েশ্চেন আমাদেরকে কী বলছে? 10 গ্রামে বের করতে বলছে, অর্থাৎ 10 গ্রামে পানির অণুর ভর কত হবে? 180 ইন্টু হচ্ছে 10 ডিভাইডেড বাই 322, সো কাটাকাটি করে 5.6 আসবে। তুমি জাস্ট ক্যালকুলেশন করে নিবা ভিডিওটি পজ করে। আদর্শ তাপমাত্রা ও চাপে 50 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? বলছে যে 50 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? আমরা কে জানি এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কত গ্রাম আমরা ধরি বলো তো? 44 গ্রাম, সেটা নিশ্চয়ই জানো। তো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। অতএব 15 গ্রামে বের করতে বলছে, সো 22.4 ইন্টু 50 বাই হবে কত? 40। সো ডিরেক্ট ফর্মুলা, এখান থেকে রাইট অপশনটা বের করবা। সো এখানে আলটিমেট মান হবে 25.45, একটা হবে লিটারে। তারপর কি আছে? বলছে যে SO3 প্লাস 2NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ার সমতা করতে বলছে। তো বিক্রিয়ার সমতা প্রথম হচ্ছে গিয়া আমরা সমতা করি SO3 প্লাস 2NaOH থেকে প্রথমে কী হয়েছে সেটাকে বের করতে হবে। দেখো এখানে যেহেতু অক্সিজেন এবং হাইড্রোক্সিল মূলক রয়েছে, তাই এখান থেকে আমরা বলতে পারবো এখান থেকে একটা পানি উৎপন্ন হবে H2O। আচ্ছা, তারপর বাদবাকি রইল কি? সালফার আর হচ্ছে সোডিয়াম রয়ে গেছে, তাই না? সো এক্ষেত্রে যদি আমরা একটা কমন একটা বিক্রিয়া যদি বানাই Na2SO4, এভাবে দেওয়া যায় না? নিশ্চয়ই দেওয়া যায়। তাহলে দেখো তো উভয় দিক দিয়ে সব কিছু সমান আছে কিনা। সোডিয়াম হচ্ছে এই যে 2 মোল, এখানে 2 মোল আছে। সালফেট অক্সিজেনের 4টা, 4 আর 1 5, এদিকে কী আছে? 3 আর এই যে 2 5 সমান রয়েছে, তাই না? আর এদিকে হাইড্রোজেন রয়েছে 2টা, এদিকে হাইড্রোজেন 2টা, এই যে সামনে 2 আছে, তো 2টা হাইড্রোজেন। তাহলে আমরা বের করতে পারি, তাই না? দেখো এখন বলছে যে অম্ল পারক্লোরিক অ্যাসিডের সংকেত কি সেটা বের করতে বলছে। অম্ল পারক্লোরিক অ্যাসিডের সংকেত কি? HClO4 বলা গেছে। পারক্লোরিক অ্যাসিডের আণবিক ভরটা দিতে পারো যদি বের করার মতো পর্যাপ্ত সময় থাকে। তারপর দেখো যে ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। বিক্রিয়াটি কিসের প্রভাবে বিয়োজিত হয়? বিক্রিয়াটি কিসের প্রভাবে বিয়োজিত হয় বলো তো? দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, এর মানে এখানে তাপের একটা ব্যবহার বাড়ছে। আমরা কি জানি দহন বিক্রিয়া সাধারণত কি হয়? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দহন বিক্রিয়ার বিয়োজিত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তারপর কী বলা আছে যে মিথেনের দহন তাপ কত? মিথেনের দহন তাপ কত বলো তো? মিথেনের দহন তাপ হচ্ছে 890 কিলোজুল পার মোল, 890 কিলোজুল পার মোল। তারপরে দেখো কি আছে যে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় 1 মোল পানি উৎপন্ন হতে যে তাপ দরকার তাকে কি বলেন? অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় 1 মোল পানি উৎপন্ন হতে যে তাপ দরকার তাকে প্রশম তাপ বলে, নিশ্চয়ই জানো। ক্যালসিয়াম, তারপর বলছে যে ক্যালসিয়াম কার্বাইডের রাসায়নিক নাম কি? আমি তো বলেই দিয়েছি ক্যালসিয়াম কার্বাইড। তারপর অনেকগুলো দেওয়া আছে, এগুলো জাস্ট একটু দেখে নিও, যদি এখানে আহামরি কোনো কঠিন কিছু নেই। নিম্নলিখিত যৌগগুলোর মধ্যে কোনটি তড়িৎযোজী যৌগ ব্যাখ্যা করো? কোনটি তড়িৎযোজী হবে? দেখো তড়িৎযোজী কখন হবে? একটা কথা শুরুতে মনে রাখবা, তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে সেটাকে অবশ্যই আয়নিক যৌগ হতে হবে, আয়নিক যৌগ হতে হবে। আমরা কি জানি যে গ্রুপ 17 পর্যায়সারণীর গ্রুপ 17 এবং গ্রুপ 1 এর মধ্যে গ্রুপ 2 এর মধ্যে আয়নিক যৌগ গঠিত হয়। তো এক্ষেত্রে দেখো যে ক্যালসিয়াম এবং ক্লোরিন এটা হচ্ছে গ্রুপ 2 এর মূল, আর ক্লোরিন হচ্ছে গ্রুপ 17 এর মূল। তারা অবশ্যই আয়নিক যৌগ। আবার এমনই হচ্ছে সমযোজী যৌগ বিদ্যমান। ম্যাগনেসিয়াম অক্সাইড এটার মধ্যে আয়নিক যৌগ বিদ্যমান, কার্বন ডাইঅক্সাইড সমযোজী যৌগ। সেভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। তাহলে এখানে এক্সাক্ট রাইট অ্যান্সার কী হবে? ক্যালসিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে কি তড়িৎযোজী যৌগ। তারপরে থেকে কী বলছে যে দহনের জন্য কি প্রয়োজন? দহনের জন্য কি প্রয়োজন? অক্সিজেন প্রয়োজন। জেনেরাল কোষে ব্যবহৃত দ্রবণ দুটি কী জেনেরাল কোষে ব্যবহৃত দ্রবণ দুটি কি? এটা একটু মুখস্থ টাইপের কোয়েশন, বসিত দিনে
জেনে যাওয়ার কথা, জিঙ্ক সালফেট এবং কপার সালফেট। তারপর কী আছে, বৃষ্টির পানির পিএইচ মান কত, সেটা হচ্ছে 5.6, এটা একদম ঠাটা মুখস্থ। তারপর কী আছে দেখো, যে আদর্শ তাপমাত্রা চাপে 50 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত বলছে। আবার সেম কোয়েশন আগে ছিল হচ্ছে গিয়া, আবার সেম কোয়েশন সেটা হচ্ছে 25.45। তারপর কী আছে, 1 গ্রাম হিরকে কয়টি কার্বন পরমাণু বিদ্যমান। 1 গ্রাম হিরকে, হিরক বলতে কার্বন মনে রাখবা, কার্বনের পারমাণবিক ভর কত 12, আর আমরা কি জানি 12 গ্রাম কার্বনে পরমাণু সংখ্যা কত 6.02 ইন্টু 10⁻23 বুঝা গেছে। অতএব কি হচ্ছে 1 গ্রাম কার্বনে কত 6.02 ইন্টু 10⁻23 বাই হচ্ছে 12 দ্বারা ভাগ করলে আমরা এক্সাক্ট রাইট অ্যান্সার পেয়ে যাবো। সেখানে রাইট অ্যান্সার কত পেয়ে যাই আমরা 5.02 ইন্টু 10⁻23, এখানে হবে 22 হবে। দেখে বলছে যে আধুনিক পটাশ সারণীতে কয়টি গ্রুপ আছে, সেটা নিশ্চয় জানো 18টি গ্রুপ। অ্যামোনিয়াম ফসফেটের সংকেত বলছে এটা একটু ভুল আছে। তারপর বলছে যে রসায়ন কীভাবে সর্বপ্রথম রসায়ন বিজ্ঞানের সর্বপ্রথম কার অবদান রেখেছিলেন, বিজ্ঞানের নামটা একটু দেখে নিবা। তারপর কি আছে যে বাসাবাড়ির সিলিন্ডারে কোন গ্যাস রাখা হয়, বাসাবাড়ির সিলিন্ডারে মিথেন, বিউটেন, প্রোপেন গ্যাস রাখা হয়। তারপর চাইলে এগুলো দিতে পারো যদি তুমি অতিরিক্ত মেধাবী স্টুডেন্ট হোক। তারপর কি আছে নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা কি, নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে প্রোটন ও নিউট্রনের সমষ্টি। তারপর কি আছে প্রধান শক্তি স্থিতির সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কে দ্বারা প্রকাশ করা হয়, সেটা নিশ্চয় জানো q(n)²। চাইলে এগুলো ব্যাখ্যা দিতে পারো, না দিলেও সমস্যা নেই। যদি মানে মার্কের উপর ডিপেন্ড করে যে এখানে রিটেন কোয়েশনের মধ্যে কত মার্ক দিচ্ছে। কে কবে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন, বিজ্ঞানী মুসলিম 1913 সালে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন, সেটা আমরা ইতিমধ্যে এমসিকিউর মধ্যে সলভ করেছিলাম। তারপর দেখো এখানে কী বলছে যে যোজনী বা যোজ্যতা কী, যোজনী বা যোজ্যতা হচ্ছে সর্বশক্ত স্তরে ইলেকট্রন সংখ্যা কে বোঝায় মূলত, সেটা এটা একটু দেখে নিবা যোজনী বা যোজ্যতা কী। তারপর বলছে যে আলকেমি কী, আলকেমি কী সেটা মিশরের সভ্যতা রসায়ন চর্চা আলকেমি নামে পরিচিত। তোমরা জানো জাবির ইবনে হায়ান মূলত হচ্ছেন রসায়ন বিজ্ঞানের জনক, কিন্তু আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক বলে সেটা হচ্ছে ল্যাভোসিয়ে। তারপর দেখো কী বলছে যে ব্যাপন ও নিঃসরণ বলতে কী বোঝো। ব্যাপন আর নিঃসরণ সেটা বলতে হবে না, সৌরছিদ্রের পথ বলতে হবে নিঃসরণের ক্ষেত্রে, আর উচ্চ চাপ যদি হয় তাহলে সেটা নিঃসরণ, আর অন্যতা সেটা ব্যাপন। পরমাণু স্থায়ী কণিকা কী নিশ্চয়ই জানো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তারপর হচ্ছে কার্বন 12 অ্যাসিডের ভরের 1/12 অংশের ভর কত 1.66 × 10⁻24 গ্রাম। এটা একটু মুখস্থ রাখবা, এটা অনেক এমসিকিউ আসে এটা নিয়ে, এটার মধ্যে দিয়ে। এটা এখন রিটেন আসছে, এটা এমসিকিউতে চলে আসতে পারে। q(n)² সূত্র অনুসারে 32টি ইলেকট্রন ধারণ ক্ষমতা কোন সালের, 32টি ইলেকট্রন ধারণ ক্ষমতা। এভাবে জাস্ট সলভ করতে পারো যদি তোমার মতো করে, আমি আমার মতো করে এভাবে সলভ করি। 2n² সমান হচ্ছে 32। সেখানে n এর মানটাই তো মূলত শেল নাম্বার, তাই না, n এর মানটাই তো অরবিট নাম্বার, বা n এর মানটাই তো এখানে অরবিট নাম্বার বা শেল নাম্বার, তাই না। সো এখানে কী হয়ে যাবে n² সমান হবে যে 32/2, এবং এটা দিয়ে কাটাকাটি করলে কী হয় 16, অর্থাৎ n = আমরা কী বলতে পারি 4। সো এখানে হবে 32 ইলেকট্রন ধারণ ক্ষমতা কোন সালের, সেটা হচ্ছে n সালের, বুঝা গেছে। সো ডিরেক্ট এগুলো কী করবা, এই যে এখানে 2n² সূত্র অনুসারে 32 ইলেকট্রন ধারণ ক্ষমতা n সালের, এগুলো না লিখে আগে জাস্ট এটা সলভ করবা, তাহলে স্যারদের একটু দৃষ্টিনন্দন হবে আর কি। স্যারেরাও জানে যে এখানে ধারণ ক্ষমতা কোন সালে সেটা n, কিন্তু সেটা কীভাবে আসছে মূলত ওইটাই ওনারা জানতে চাচ্ছেন, যে কীভাবে তুমি সেটা বের করেছো ম্যাথমেটিক্যালি। তারপর কী বলছে অপদার্থ কী, তারপর কী আছে যে অপদার্থ কী বলতে হচ্ছে ধাতু অধাতু উভয়ের ধর্ম বহন করে যেটা, সেটা হচ্ছে অপদার্থ। সিলিকন, আর্সেনিক, তারপর হচ্ছে বোরন, সেটা হচ্ছে অপদার্থ। 5টি মৌলিক গ্যাসের নাম ও সংকেত লেখো, সেটা একটু দেখে নিবা। তারপর কী আছে পুরাতন সভ্যতা কোন প্রযুক্তি ব্যবহার করে মূল্যবান ধাতু আহরণ করা হতো, পুরাতন সভ্যতা কোন প্রযুক্তি ব্যবহার করে মূল্যবান ধাতু আহরণ করা হতো, সেটা হচ্ছে রাসায়নিকভাবে ব্যবহার করে। সেটা জানি না কবেকার কোয়েশন ছিল। দেশ অবস্থায় সবচেয়ে বেশি মাত্রা আন্তঃআণবিক দূরত্ব থাকে, সেটা হচ্ছে বায়ু অবস্থায়, মূলত গ্যাসীয় অবস্থায় আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি। প্লাজমা অবস্থা যদিও 14তে একটা অবস্থা, তবে এক্ষেত্রে আয়নের অনেক ব্যাপার স্যাপার আছে, এই জন্য আমরা গ্যাসীয় পদার্থের আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি সেটাই বলবো, ঠিক আছে।
তারপর কি আছে, এ ও জেড দ্বারা কি প্রকাশ করা হয়? এ ও জেড দ্বারা, এ দ্বারা মূলত বড় সংখ্যা এবং জেড দ্বারা পারমাণবিক সংখ্যা। তুমি নিশ্চয়ই ইতিমধ্যে একটি চিত্র দেখেছো, দেখি এক্স উপরে দেখি এ, নিচে জেড। জেড দ্বারা পারমাণবিক সংখ্যা, এ দ্বারা হচ্ছে কি বড় সংখ্যা। বুঝে গেছে? তারপর কি আছে, যে গবেষণা কার্যক্রমে পরীক্ষণ, গবেষণা কার্যক্রমে পরীক্ষণের ভূমিকা কি, সেটা একটু এক্সপ্লেনেশন আছে, অনেক দেখে নিব একটু। তারপর কি আছে, যে এখন পর্যন্ত দেশটি মৌলের নামকরণ করা সম্ভব হয়েছে, প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কত? প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা হচ্ছে 63টি। এটা একটু রিভার্স হয়ে গেছে, যেখানে যেটা বসার কথা ছিল সেটা সেখানে বসে নাই। এখন পর্যন্ত হচ্ছে 118টি মৌলের নামকরণ করা হয়েছে, আর প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা হচ্ছে 63টি। তারপর কি আছে, নিষ্ক্রিয় গ্যাস কি? নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে 18তম শ্রেণীর মৌলগুলোকে মূলত নিষ্ক্রিয় গ্যাস বলে। আর নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে 6টি, এটা একটু মনে রাখবা, এখানে 7টি নয়, অগণনা সংখ্যা এখানে বাদ দেওয়া হয়েছে। তারপর কি আছে, ধাতব বন্ধন কি? ধাতব বন্ধন কি সেটা নিশ্চয়ই জানো, আর সেটা দেখে নেবা। এখানে বলছে যে প্রিজারভেটিভস কি? প্রিজারভেটিভস হচ্ছে এমন বস্তু যা পচনশীল দ্রব্যাদি সংরক্ষণে ব্যবহৃত হয়। জাস্ট একটু ব্যাখ্যাটা পড়ে নিও। উদাহরণ সহ ব্যাখ্যা দাও, ঊর্ধ্বপতন কি? ঊর্ধ্বপতন নিশ্চয়ই জানো, যে কি হয়, কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়, কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়। যেমন আয়োডিন, ন্যাপথালিন, কর্পূর, এগুলো হচ্ছে ঊর্ধ্বপতন্ত বস্তু। কে পারমাণবিক প্রণালীর ব্যাখ্যা দেন? নিলস বোর পারমাণবিক ব্যাখ্যা দেন, এবং কত সালে? 1913 সালে। ওনার শিক্ষক কে বলেন তো? রাদারফোর্ড, সেটা নিশ্চয়ই জানো। রাদারফোর্ডের পরমাণু মডেল কত সালে আবিষ্কার করেন? 1911 সালে। সেটা একটু দেখে নিও। আর রাদারফোর্ডের পরমাণু মডেল কে বলো তো? কি পরমাণু মডেল বলা হয়? নিশ্চয়ই জানো, সোলার সিস্টেম অ্যাটমিক মডেল। তারপর কি আছে, সর্বপ্রথম মৌলের সময় বিভাজন করেন কে? সর্বপ্রথম মৌলের সময় বিভাজন করেন ল্যাভোইসে। তোমরা জানো যে ধাতু অধাতু এই দুভাগে ভাগ করেন। তারপর কি আছে, মুদ্রাতত্ত্ব কি? গ্রুপ 11তে কপার, তারপর কি সিলভার এবং গোল্ড, এদেরকে মুদ্রাতত্ত্ব বলা হয়। দুটি ধনাত্মক যৌগমূলকের নাম লিখতে বলছে, সো যে কোনো দুটো তুমি জাস্ট লিখে দিবা। তোমার যেগুলো জানা আছে, যে অ্যামোনিয়াম আয়ন আর ফসফোনিয়াম দিতে পারো, আর এগুলো দিতে পারো। আর অনেক সময় এগুলোর নাম যদি জানতে চায়, যে CnH2 3+ এর নাম কি, গুয়ানিডিয়াম, ফ্লোরিডিয়াম, এগুলো আমাদের এইচএসসি লেভেল তো আমি পড়ি না কখনো, আর অ্যাডমিশন লাইফেও না। সো চাইলে মনে রাখতে পারো যদি তুমি অতিরিক্ত মেধাবী হও। তারপর কি আছে, তড়িৎ ধনাত্মকতা কি? তড়িৎ ধনাত্মকতা হচ্ছে এমন একটা রাসায়নিক ধর্ম যা কোনো পরমাণু বা অন্য কোনো রাসায়নিক সত্তার ইলেকট্রন বা ইলেকট্রন ঘনত্বকে নিজের দিকে আকর্ষণ করার জন্য প্রকাশ করে, বা ঋণাত্মককে নিজের দিকে আকর্ষণ করে, সেটাকে মূলত তড়িৎ ধনাত্মকতা বলে। অর্থাৎ মানে সে ঋণাত্মক কোনো কিছু আকর্ষণ করে, সেটা হচ্ছে তড়িৎ ধনাত্মকতা। তারপর দেখো কি আছে, যে তামার পুনরুদ্ধার করে তার পুনর্ব্যবহার করা জরুরি কেন? সেটা মূলত অনেক কারণ হতে পারে। আসন্ন ক্ষতির হাত থেকে পরিবেশকে রক্ষা করতে, আমাদের খনিজ সম্পদের অপচয় কম হয়। তারপর কি আছে, যে মোমের দহন রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও। এটা জাস্ট এভাবে দিতে পারো, CxHy X+Y/2, এভাবে লিখতে পারো। এটা মনে রাখবা যে এখানে কার্বন যত মূল্য বসবে এবং হাইড্রোজেন যত মূল্য বসবে, এদের যোগফলের সমষ্টিকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, তো সেটাই হবে মূলত অক্সিজেনের মূল সংখ্যা। হার্টে পেসমেকার, তারপর বলছে হার্টে পেসমেকার বসালে ব্যবহৃত হয় কি? বলতো কি ব্যবহৃত হয়? সেটা হচ্ছে প্লুটোনিয়াম 238। তারপর কি বলছে, যে রাদারফোর্ডের পরমাণু মডেলের অপর নাম কি? সেটা হচ্ছে সৌর মডেল, এবং তিনি তারপর কি বলছে কত সালে তিনি প্রদান করেন? 1911 সালে। তারপর কি আছে, সাধারণভাবে মৌলের ধর্ম তাদের কিসের উপর নির্ভর করে? সাধারণত মৌলের ধর্ম তাদের গ্রুপের উপর নির্ভরশীল। একই গ্রুপের মৌলগুলো সাধারণত একই ধর্মের হয়। দেখো এখানে বলা থাকে রাসায়নিক বন্ধন কি? রাসায়নিক বন্ধন হচ্ছে পরমাণুসমূহ ও অণুসমূহের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল। তারপর বলা আছে যে কার্বনের কোন রূপভেদ বিদ্যুৎ পরিবাহী? কার্বনের গ্রাফাইট রূপভেদ হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। আবার কি বলা আছে, যে আন্তর্জাতিক রশ্মি চিহ্নটি সর্বপ্রথম কবে এবং কোথায় ব্যবহৃত হয়েছিল? 1946 সালে। তারপর বলা আছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের জন্য গ্যাস সিলিন্ডারের জন্য রাখা হয় কি বলতো? অক্সিজেন সিলিন্ডার। তারপর কি প্রশ্ন করেছে, যে হাড়ের ব্যথার চিকিৎসা ব্যবহৃত হয় ড্যাশ অথবা ড্যাশ। এটা হচ্ছে স্যামারিয়াম
153 এবং হচ্ছে স্ট্রনসিয়াম 89। তারপর হচ্ছে ক্যান্সার হওয়ার বিশেষ একটি কারণ কি? ক্যান্সার হওয়ার বিশেষ একটি কারণ হচ্ছে কোভার-60 থেকে গামা রশ্মি নিক্ষেপ করে ক্যান্সারের কোষ ধ্বংস করা হয়। তেজস্ক্রিয়তা হচ্ছে ক্যান্সারের হওয়ার একটি বিশেষ কারণ। আর কোভার-60 থেকে মূলত গামা রশ্মি যে নিক্ষেপ হয় ওইটার মাধ্যমে কি করা যায়? ক্যান্সারের কোষকলা ধ্বংস করা যায়। তারপর কি বলা আছে যে অরবিটাল সমূহের শক্তি ক্রমটি লিখো। তো অনেকভাবে মনে রাখতে পারো সিরিয়ালি। আমি এভাবে মনে রাখতাম এসএসপি, এসপিএস, এসএসপি, এসপিএস, তারপর হচ্ছে ডিপিএস, ডিপিএস এবং এফডিপিএস। তো এতটুকু হাইয়েস্ট লিখলেই হবে, এতটুকু লাগবে না। তারপরে তুমি যদি চাও তাহলে লিখতে পারো যে এফডিপিপিএস। আচ্ছা, তো এটা চাইলে তুমি মনে রাখতে পারো। তারপর তারপরে তুমি কি করবা? ওয়ান মানে তুমি কি জানো, তারপর 1 2 3 এভাবে নাম্বারিং করে বসাবা। যে ড্যাশ পর্যায় সারণীর মূল ভিত্তি, মূলত পর্যায় সারণীর মূল ভিত্তি কি? সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এমসিকিউ এর মধ্যে যদি 4 অপশনের মধ্যে ইলেকট্রন বিন্যাস না থাকে, যদি বলা থাকে যে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা আনসার করতে পারো। মুক্তজোড় ইলেকট্রন কি? মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে এক কথা ওরা কোনো অরবিটালের মধ্যে আবদ্ধ থাকে না। আমরা কি জানি সাধারণত ইলেকট্রনগুলো কি হয় একটি নির্দিষ্ট অরবিটালের মধ্যে মানে মানে ঘূর্ণনশীল অবস্থা থাকে, কিন্তু মুক্তজোড় ইলেকট্রনগুলো কোন কক্ষপথের মধ্যে বিদ্যমান না। তারপর কি আছে? হাইড্রোজেন মৌলের আইসোটোপ কয়টি? বলতো হাইড্রোজেন মৌলের আইসোটোপ কয়টি? হাইড্রোজেন মৌলের আইসোটোপ হচ্ছে 3টি। আর কোন মৌলের আইসোটোপ নেই যদি বলে, মনে রাখতে পারবা জাস্ট একটা সোডিয়াম। আরো আছে দুইটা মূলত, একটা হচ্ছে মেবি অরাম মানে গোল্ড। আর কার্বনের বলতো কয়টি? কার্বনের হচ্ছে আইসোটোপ 7টি। নেক্সট দেয়া আছে পি পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে কয়টি ইলেকট্রন আছে? পি বলতে এখানে ফসফরাসকে বোঝানো হয়েছে মেনলি। তো আমরা কি জানি ফসফরাসের হচ্ছে 15। তাহলে ফার্স্ট অরবিট এবং সেকেন্ড অরবিটে হচ্ছে 2, আর সেকেন্ড অরবিটে কত? 8। অলরেডি 10 হয়ে গেছে, তাই না? রইল কত? 5। পাঁচটা হচ্ছে লিখে জানি 3 নম্বর কক্ষপথ হবে। তো সর্বশেষ কক্ষপথ হচ্ছে 3। তাহলে সর্বশেষ কক্ষে ইলেকট্রন হচ্ছে 5টি। দেখো এখানে বলছে যে এনটিপিতে 5.6 লিটার অ্যামোনিয়ার মধ্যে কয়টি হাইড্রোজেন পরমাণু ও কয়টি নাইট্রোজেন পরমাণু আছে? তো ফার্স্টলি আমি কি করবো? অ্যামোনিয়ার সংখ্যাটা কি বলতো? NH3। এখানে পরমাণু হাইড্রোজেন হচ্ছে 3টি। প্রথমে আমরা যে নাইট্রোজেনটা বের করবো হিসাবে সুবিধার্থে। নাইট্রোজেন আছে কয়টি বলতো? 6.02 ইন্টু 10⁻23 রাইট। এখন বলতো অতএব আমরা কি করবো? 5.6 লিটার বের করবো রাইট। 5.6 লিটার আছে 6.02 ইন্টু 10⁻23 হচ্ছে 5.6 বাই হচ্ছে 22.6 লিটার। সুতরাং টোটাল এখানে আমরা সলভ করে অ্যাকচুয়াল মানটা কি পাই? অ্যাকচুয়াল মান এখানে হবে 1.505 ইন্টু 10⁻23। তাহলে এখানে আমরা বের করলাম কি নাইট্রোজেনের জন্য। দেখো ফার্স্টে নাইট্রোজেনের বের করছি কেন? এখানে নাইট্রোজেন আছে 1টি। তো হিসেবে সুবিধার্থে আমরা এখানে আগে নাইট্রোজেনটা বের করে ফেললাম। এখন হাইড্রোজেনটা কি আছে? হাইড্রোজেন পরমাণু কয়টি আছে? 3টি। তো এখানে যদি আমরা এই 1.505 কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে তো আমরা হাইড্রোজেন কয়টি পরমাণু আছে তাহলে তো আমরা পেয়ে যাবো যে হাইড্রোজেনের কয়টি পরমাণু রয়েছে। তো এখানে যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমরা অ্যাডাপশন পেয়ে যাই 4.51 ইন্টু 10⁻23। বুঝা গেছে? তুমি জাস্ট চাইলে ব্যাখ্যাটাও দেখে নিতে পারো। তারপর কি আছে যে আধুনিক পর্যায় সারণীতে কয়টা গ্রুপ আছে? আধুনিক পর্যায় সারণীতে 8টি গ্রুপ আছে। দেখো কত ইজি কোয়েশ্চেন। তো এগুলো আনসার করার ব্যাপারই না। আচ্ছা একটু আহ, কিছু কিছু কোয়েশ্চেন আছে একটু ট্রিকি, বাট এটা প্র্যাকটিস করলে পারা যাবে। তারপর কি আছে? মোম কি দ্বারা গঠিত? মোম বলো তো কি দ্বারা গঠিত? এই যে অনেকে কার্বন দেখেই আনসার করে ফেলবে। কার্বন আর হাইড্রোজেন হবে এক্সাক্ট রাইট অ্যান্সার। তারপর কি আছে যে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর মধ্যে কোনগুলো ধাতু? পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর মধ্যে কোনগুলো ধাতু বলো তো?
দ্বিতীয় পর্যায়ের মধ্যে কোনগুলো ধাতু, সেটা হচ্ছে লিথিয়াম এবং বেরিলিয়াম। তারপর কি আছে, ঘড়ির কাঁটার উপরে কোন প্রলেপ দেওয়া থাকে? আবার রিপিট কোয়েশন, সেটা হচ্ছে নিকেল। এখানে কপারের একক বিন্যাস বের করতে বলছে। সচরাচর কপার এবং ক্রোমিয়াম এই দুটো আসেই। দেখো এখানে কপারের ইলেকট্রন বিন্যাসটি হচ্ছে 1:2:2:6, size:2:6, size:10, 4s1। প্রথমত হচ্ছে n+l এর মান, যে অরবিটালের কম সে অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এবং n+l এর মান যার বেশি সে অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। পরে সে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তাহলে হচ্ছে 2 হবে, এবং 3D তে পরবর্তী 9টি ইলেকট্রন প্রবেশ করবে। উন্নত ব্যবহার কথা ছিল, যেহেতু অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অরবিটালের স্থায়িত্ব বেশি, তাই কি হয় যে 4s-টা অর্ধপূর্ণ হয় এবং 3D 10 হয়ে 3D-টা কি হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। তুমি নিশ্চয়ই জানো, তারপরে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। আবার কি আছে, অ্যামোনিয়া ও কার্বন মনোক্সাইড এর মাধ্যমে কোনটির ব্যবহার বেশি? প্রথম কথা হচ্ছে কার ব্যবহার বেশি সেটা ডিপেন্ড করে হচ্ছে পারমাণবিক ভরের উপর। যার পারমাণবিক ভর কম তার ব্যবহার বেশি, যার ভর কম সে তো বেশি চুরাচুরি করবে, রাইট? তাহলে দেখো আমরা কি জানি, অ্যামোনিয়ার পারমাণবিক ভর হচ্ছে 17। সেটা দেখিয়ে পারতে হবে। এরকম ক্যাপাবিলিটি তোমার যদি হয়, তাহলে মনে করবা তোমার জন্য এনডিসি একটা সেট কনফার্ম, বা পলিক্রস বা সেন্ডেসর যাই বলো। তারপর হচ্ছে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডের আণবিক ভর কত? 28। তাহলে দেখিয়ে বলো তো, কার মানে কার ব্যবহার বেশি? ব্যবহার হচ্ছে অ্যামোনিয়ার ব্যবহার বেশি। তারপর কি আছে যে P3- এর ইলেকট্রন বিন্যাস করতে বলছে। দেখো P3- মানে কি, এটা হচ্ছে ফসফরাস। তো ফসফরাস হচ্ছে 15। এখানে 3- মানে 3টে ইলেকট্রন এটার মধ্যে এসে প্রবেশ করছে, রাইট? আগে শুধুমাত্র ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটি ড্র করবা। এখন আমরা কি জানি, যার n+l এর মান কম সেখানে ইলেকট্রন আগে এসে প্রবেশ করবে, তাই আগত নতুন ইলেকট্রন 3D-তে না গিয়ে 3p-তে প্রবেশ করে। এর এই বিন্যাসটি লিখে ফেলবা। তারপর কি আছে, H2 ও O2 এর মধ্যে কোনটির ব্যবহার বেশি? আবারও সেম কথা, যে যার পারমাণবিক ভর কম তার ব্যবহার বেশি। এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর বা আণবিক ভর হচ্ছে 2, আর অক্সিজেন হচ্ছে 32। তাহলে এখানে ব্যবহার হচ্ছে হাইড্রোজেনের বেশি। তারপর কি আছে বলতো, ইউরিয়ার সংকেত বলছে। ইউরিয়ার সংকেতটা একটু লিখে রাখবা। ইউরিয়া হচ্ছে কি, যে প্রথম হচ্ছে একটা কঠিনমূলক, তারপর কি হবে এখানে NH2 NH2। ইউরিয়া থেকে মূলত প্রথম জৈব যৌগের উৎপত্তি। তারপর কি আছে, এখানে আরো কিছু সংকেত দেওয়া আছে, জাস্ট এগুলো পারলে দেখে নিও, না দেখলে সমস্যা নেই, কারণ এগুলো তুমি পারো। তারপর কি আছে, 71 গ্রাম ক্লোরিন কয়টি ক্লোরিন? 71 গ্রাম ক্লোরিন কয়টি ক্লোরিন অণু আছে? কয়টি ক্লোরিন অণু আছে? তাহলে আমার সেম কথা, যে ক্লোরিন, আমরা কি জানি ক্লোরিন, একটি ক্লোরিনের ভর কত? 35.5। তাহলে দুটি ক্লোরিনের ভর কত? 71 গ্রাম। তাহলে বলো তো, 71 গ্রাম ক্লোরিন আর 1 মোল ক্লোরিন কি একই কথা না? অবশ্যই একই কথা। আমরা এখানে রাইট অ্যান্সার পেয়ে গেলাম, যে 71 গ্রাম ক্লোরিন কয়টি ক্লোরিন অণু থেকে? 71 গ্রাম ক্লোরিনে 6.023 × 10⁻23টি অণু রয়েছে। তবে যদি বলতে এখানে পরমাণু কয়টি, 6.023 × 10⁻23 এর সাথে আমরা কি করতাম, জাস্ট 2 গুণ করে দিতাম। তারপর কি আছে, মোলার সমুদ্রীয় যৌগের বৈশিষ্ট্য বলছে। সাধারণ তাপমাত্রা বেশিরভাগ সমুদ্র যৌগ কি তরল? হ্যাঁ। বেশি আণবিক গুরুত্ব বিশিষ্ট সমুদ্রী মৌল বা যৌগগুলো কঠিন বা তরল হয়, তা তো অবশ্যই। তারপর কি আছে, মোলার সমুদ্রীয় যৌগে সমুদ্রী বন্ধন দৃঢ় প্রকৃতির, তার ফলে অণুগুলি কি হয়, স্থায়ী হয়। তারপর হচ্ছে তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা তো নাই, সমুদ্র যৌগের তড়িৎ পরিবাহিতা নাই, শুধুমাত্র আয়নিক যৌগের ক্ষেত্রে তড়িৎ পরিবাহিতা বিদ্যমান। তারপর হচ্ছে দ্রাব্যতা। সমুদ্র যৌগগুলি সাধারণত জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, কিন্তু পানিতে দ্রবীভূত হয় না, কিছু ব্যতিক্রম ছাড়া। এই ক্রিম, ঘি বা ডালডা প্রস্তুতে কোন প্রভাবক ব্যবহার করা হয়? এই ক্রিম, ঘি বা ডালডার অন্যতম প্রধান প্রভাবক হচ্ছে নিকেল, আমরা আগে পড়েছি। নিকেল। সোডিয়াম সালফেটের সংকেত কি বলতো?
Na2SO4 নিশ্চয়ই জানো। তারপর হচ্ছে স্ক্যান্ডিয়াম এর ইলেকট্রন বিন্যাস লেখা বলছে। স্ক্যান্ডিয়াম ইলেকট্রন বিন্যাস এটা কি আমাকে বলে দিতে হবে? এটা নিশ্চয়ই জানো। তারপর কি আছে যে H2O2 এর মধ্যে কোনটি প্রবণ হার বেশি বলো তো? H2O2 এর মধ্যে কোনটি প্রবণ হার বেশি? নিশ্চয়ই হাইড্রোজেনের। তারপর কি আছে আন্তর্জাতিক রসায়ন সর্বপ্রথম কবিতান 1947 সালে, 1947 সালে। এটা মনে হচ্ছে হোলি ক্রস নয়, সায়েন্টিফিক কোয়েশ্চন। তারপর হচ্ছে হার্টের পেসমেকার বসাতে ব্যবহৃত হয় প্লুটোনিয়াম-238। হ্যাঁ। তারপর কি আছে C20H42 যৌগটির নাম কি? আইকোসেন। সেটা আগে কি আসছিল? এমসিকিউ আকার আসছিল আইকোসেনের সংকেত। আবার C20H42 কোয়ান্টাম তত্ত্ব দ্বারা কি ব্যাখ্যা করা যায়? কোয়ান্টাম তত্ত্ব দ্বারা পারমাণবিক বিকিরণ তত্ত্ব, পদার্থের আচরণ। দেখো আগে যেগুলো কি আসছিল এমসিকিউ আকার আসছিল, এখন সেম কোয়েশন জাস্ট রিটেন। ম্যাক্স মানে হচ্ছে কি কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা। তারপর কি আছে সিএনজিতে প্রধানত কোন গ্যাস থাকে? সিএনজিতে সাধারণত মিথেন গ্যাস থাকে। পরমাণুর যুদ্ধ শক্তি স্তরে সর্বোচ্চ কত ইলেকট্রন থাকতে পারে বলতো? 3n² ফর্মুলা মতে 3 স্কয়ার যেহেতু বলছে তাহলে তৃতীয় শক্তি স্তরে যেহেতু বলছে তাহলে কি হবে? 3 স্কয়ার। 3 3 9 নয়তো কোনো কত 18টি। তাহলে তারপর কি আছে যে আদর্শ তাপমাত্রা বা চাপে 50 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত? 40 গ্রামের আয়তন কত? কার্বন ডাই অক্সাইড মানে এখানে 40 গ্রাম রয়েছে তাই না? তাহলে 40 গ্রাম এর আয়তন হচ্ছে 22.4 লিটার, রাইট? অতএব 50 গ্রাম, অতএব 50 গ্রামের জন্য কত 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 হবে? 22.4 ইন্টু হচ্ছে 50 হচ্ছে 44। তো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে আমরা এক্সাক্ট মান কত পাই? 25.45 লিটার, রাইট? কোয়েশন এটাও রিপিট হয়েছে। তারপর কি আছে পারমাণবিক সংখ্যা ধারণা দেন কে? উনি হচ্ছেন আমাদের সবার প্রিয় মুসলিম। কোয়েশন রিপিট হয়েছে। আবার কি আছে যে পরমাণুর নিউক্লিয়াস কি কি কণিকা দ্বারা গঠিত? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এবার দেখো রিটেন কোয়েশন আসছে যে পর্যায়সারণীর যে কোনো পর্যায়ের মূল্যসীমার পারমাণবিক আকার কিভাবে পরিবর্তিত হয় মূলত জাস্ট একটু ব্যাখ্যা দিবা এখানে। রিটেনটা তুমি যদি দেখে নিলে পারবা। আবার কি আছে যে আহ কোন কোন ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌল অধিকতর স্থায়ী হয়? অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে পূর্ণ হলে সেই ইলেকট্রন বিন্যাসকে অধিকতর সুস্থতা লাভ করে। তারপর কি আছে যে গতিশক্তির সাথে পদার্থের অবস্থা পরিবর্তনের সম্পর্ক কি? আমরা কি জানি কোনো পদার্থকে তাপ দিলে অন্য সময় গতিশক্তি বৃদ্ধি পায়। তাহলে বলতো সবচেয়ে গতিশক্তি সবচেয়ে বেশি কোন অবস্থায়? বায়ু অবস্থায়, রাইট? সেটা একটু দেখে নেওয়া। তারপর কি আছে যে জারক পদার্থ সময়ের ব্যবহারে কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত? জারক পদার্থ সময়ের ব্যবহারে কি কি জারক পদার্থ ব্যবহারে কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত বলতো? জারক পদার্থ যদি আমরা বলি ক্লোরিন গ্যাস, নিঃশ্বাস গেলে শ্বাসকষ্ট হতে পারে। জাস্ট একটু উদাহরণ দিলাম। তবে আগে সতর্কতাগুলো আগে দিয়ে দিবা। তবে সতর্কতার মধ্যে তুমি এই ক্লোরিনের উদাহরণটা দিয়ে দিবা, তাহলে এটি একটু সুন্দর আনসার হয়। তারপর কি আছে যে কোমল পানীয় কিভাবে খাবার পরিপাকে সহায়তা করে? সেটা হচ্ছে কোমল পানীয় কিভাবে খাবার কি বলছে কোমল পানিতে উত্তাপ কার্বন ডাই অক্সাইড মিশে থাকে, সেটা তুমি নিশ্চয়ই জানো। কার্বন ডাই অক্সাইড এবং পানি যুক্ত হয়ে ঠিক কি তৈরি করে বলতো? কার্বনিক অ্যাসিডে পরিণত হয়। কার্বনিক অ্যাসিড কি হয়? এনজাইমে ক্রিয়াকে ত্বরান্বিত করে। অ্যালকেন সমূহকে জ্বালানি হিসেবে কার্বনিক অ্যাসিডের সংখ্যাটা মনে রাখবা H2CO3, H2CO3 হচ্ছে কার্বনিক অ্যাসিড। তারপর কি আছে যে অ্যালকেন সমূহকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কেন? অ্যালকেন সমূহ কেন জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? অ্যালকেন সমূহ দহনে প্রচুর পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় এবং অধিক পরিমাণ শক্তি উৎপন্ন হয়। আবার কি আছে সোডিয়াম হাইড্রোক্সাইডকে ক্ষার বলা হয় কেন বলতো? সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে হাইড্রোজেল উৎপন্ন করে। আর যারা পুরো H+ উৎপন্ন করে তারা কি হবে বলতো? তারা হচ্ছে অ্যাসিড, যেমন HCl। পানিতে কি হয়? H+ উৎপন্ন করে। হাইড্রোজেন ক্লোরাইড এর বন্ধন গঠন দেখাও। একটা বন্ধন গঠন করতে বলছে। বন্ধন হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড এর বন্ধন হচ্ছে সমযোজী বন্ধন। তারপর হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটা দিয়ে দিবা। তারপর কি আছে H2C ডবল বন্ড CH2+ বিআর সমীকরণটি সম্পূর্ণ করো। তো এটা হচ্ছে একটা কি ইথিন, রাইট? সো এটা সমীকরণ সম্পূর্ণ করতে বলছে। তো তুমি কি জানো যে ইথিনের সাথে ব্রোমিন যুক্ত হয়, এখানে বন্ড একটি ব্রেকডাউন হয়ে
লাস্ট এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, আর এই কার্বনের সাথে আরেকটা ব্রোমিন যুক্ত হবে। তাহলে কি হয়ে যায় 1,2 ব্রোমো ইথেন, রাইট? তারপর কি আছে ফটোকেমিক্যাল ধোঁয়া কি বলতো? ফটোকেমিক্যাল ধোঁয়া হচ্ছে যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় কার্বন মনোক্সাইড, তারপর নাইট্রাস অক্সাইড, ব্যবহৃত গ্যাসীয় জ্বালানি বায়ুতে মিশে সূর্যের আলো পৌঁছে দিতে নানা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বিষাক্ত গ্যাসে ধোঁয়া সৃষ্টি করে, একে ফটোকেমিক্যাল ধোঁয়া বলে। তাহলে ফটোকেমিক্যাল ধোঁয়া কি কি থাকতে পারে? কার্বন মনোক্সাইড থেকে নাইট্রাস অক্সাইড N2O, নাইট্রাস অক্সাইড, তারপর হচ্ছে মিথেন গ্যাসও থাকতে পারে। আচ্ছা, তারপর কি আছে যে রাসায়নিক বিক্রিয়ায় চাপের প্রভাব উল্লেখ করতে বলছে। তো আমরা কি জানি চাপের প্রভাব কখন খাটে? মোট অণু ও উৎপাদনের বিক্রিয়ায় মোট অণু ও উৎপাদনের মোট অণু সংখ্যার উপর নির্ভর করে। মোট অণু উৎপাদনের মোট অণু সংখ্যার উপর নির্ভর করে। যেমন এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে যে ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে কি হয়েছে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং প্লাস হচ্ছে ক্লোরিন। বলতো এখানে আহ উৎপাদে নাকি বিক্রিয়া, কোন পাশে মূলত এখানে মূল সংখ্যা কম বা বেশি? উৎপাদক হচ্ছে 1 মোল এবং বিক্রিয়ক কি আছে 1 মোল এবং 1 মোল, টোটাল 2 মোল আছে, তাই তো? তাহলে বলো এখানে চাপ যদি এখানে বাড়ানো হয়, বিক্রিয়ায় যদি চাপ বাড়ানো হয়, তাহলে এখানে বিক্রিয়ার যে সাম্যাবস্থা সেটা কোন দিকে সরে যাবে? এটা বিক্রিয়কের দিকে সরে আসবে। কারণ আমরা কি জানি যে অধিক মূল থেকে কম মূলের দিকে সাম্যাবস্থা ফিরে আসে যদি চাপ বাড়ানো হয়। আর চাপ সরানো হলে তার বিপরীত হবে। তারপরে দেখো এখানে কি আছে C20H42 যৌগটির নাম কি বলতো? আইকোসেন। তারপর কি আছে ক্যামেরা 2 ম্যাঙ্গানিজ এর জারণ মান কত বলতো? ম্যাঙ্গানিজ জারণ মান কত? এটা অনেক, যেহেতু রিটেন কোয়েশ্চেন আছে তোমরা চাইলে এভাবে আনসার করবা, তো এমসিকিউ ক্ষেত্রে যদি আসে তাহলে কিভাবে করবা? তো আমরা কি জানি অক্সিজেনের জারণ মান কত? -2। যেহেতু এখানে 4টা আছে, 4টা অক্সিজেন আছে, তাহলে 4 × 2 = 8, মানে -8। আর পটাশিয়ামের জারণ মান কত? +1। এখন দেখো এই পাশে আছে কি -8, আর এই পাশে আছে +1। তাহলে এই পাশে প্লাস, এখানে টোটাল +8 হতে এখানে আর কত যুক্ত করতে হয়? +7। তাহলে বলো তো ম্যাঙ্গানিজের জারণ মান কত? +7। তারপর থেকে কি আছে রাদারফোর্ডের পারমাণবিক অপর নাম কি? কত সালে তিনি এই প্রধান লেবেল প্রদান করেন? এটা হচ্ছে সৌর মডেল এবং 1911 সালে। পর্যায় পর্যায় 4 ও পর্যায় 8 এর মৌলটির নাম কি? পর্যায় সারণীর পর্যায় 4 ও পর্যায় গ্রুপ 8 এর মৌল। সো পর্যায় 4 এর শুরুতে ফার্স্টে কোন মৌল রয়েছে? হাই, লি, না, কে? তো পটাশিয়াম। তো পটাশিয়াম হচ্ছে ফার্স্ট গ্রুপ। পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপর হচ্ছে তুমি এভাবে যদি যাও স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানেডিয়াম, হ্যাঁ, ক্রোমিয়াম, এভাবে গেলে তুমি আয়রনের অবস্থান পাবা। গ্রুপ 8 এ আয়রন অবস্থিত। তারপরে দেখো কি আছে যে পর্যায় সারণীর কোন মৌলটি সবচেয়ে তীব্র বিচারক? পর্যায় সারণীর মধ্যে সোডিয়াম হচ্ছে সবচেয়ে বিচারক। একটি পোলার সমযোজী যৌগের নাম লিখতে বলছে এবং সেটা পোলার অণু হওয়ার কারণ ব্যাখ্যা করতে বলছে। যে একটি পোলার সমযোজী যৌগ তো পানিও হতে পারে, রাইট? এখানে এই যে পানি দিছে, আর একটা এই যে সেটা পোলার অণুর কারণ কি সেটা ব্যাখ্যা দিয়ে দিয়েছে। তুমি জাস্ট এই ব্যাখ্যাটা একটু পড়ে নিও। এবং কি আছে সোডিয়াম কার্বনেট ইথানিক অ্যাসিডের বিক্রিয়ার মধ্যে এখানে মূলত দেওয়ার কথা ছিল। দেখো আবার কি বলছে যে Na2CO3 3H2CH3COOH এর বিক্রিয়ার মধ্যে সোডিয়াম কার্বনেট এর ডেসিমোলার পরমাণুর পরিমাণ কত বলছে? সোডিয়াম কার্বনেট আর ইথেনিক অ্যাসিডটা কি হয়ে যায়? সেপারেট হয়ে যায়। বিক্রিয়াতে সোডিয়াম কার্বনেট কঠিন। সোডিয়াম কার্বনেট তো কঠিন, তুমি নিশ্চয়ই জানো। গন্ধহীন সাদা স্ফটিকাকার রাসায়নিক পদার্থ। এটা একটু নিবা। বেলুনে কেন হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়? মূলত হাইড্রোজেন গ্যাস কেন ব্যবহার করা হয়? কারণ হাইড্রোজেন হচ্ছে অনেক হালকা একটা গ্যাস এবং যেটা বেলুনকে সহজে উড়াতে পারে। আর হিলিয়াম গ্যাস যেটা, ওইটা হচ্ছে ভারী গ্যাস এবং তোমরা জানো হিলিয়ামটা একটু বিপজ্জনক। তারপর কি আছে স্ক্যান্ডিয়াম-21 এর ইলেকট্রন বিন্যাস লিখতে বলছে। স্ক্যান্ডিয়াম-21 এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2। এটা কি আবার বলতে হবে নাকি? লিখে নিবা জাস্ট। তারপর কি আছে NCl3 এর আকৃতি কিরূপ? এর আকৃতি কিরূপ? এর আকৃতি হচ্ছে ত্রিভুজীয়। এটা একটু দেখে নিবা। এগুলো আসলে
কনসেপচুয়ালি অনেকভাবে বোঝানো যায়, কিন্তু আলটিমেটলি ফটো মেমোরি ক্রিয়েট করতে হবে সময় এগুলোর জন্য। তারপর কি আছে দেখো, বিশুদ্ধ জ্বালানি কাকে বলে? যে জ্বালানি বা রাসায়নিক পদার্থ দহন বা পূরণের ফলে কি হয়, স্বাস্থ্য বা পরিবেশের জন্য কোনো ক্ষতি হয় না। তারপর কি আছে, পলিমারকরণ কি? পলিমার রসায়ন একটি পদার্থের অসংখ্য অণু বা একাধিক পদার্থের অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে। অর্থাৎ একাধিক একাধিক মনোমার যুক্ত হয়ে যে অবস্থা সৃষ্টি হয় সেটা হচ্ছে কি, পলিমারকরণ। তো আজকে এতটুকু ছিল। ইভেন্টের টার্গেট থেকে একজ্যাক্ট ফোকাসে তোমার গোলে পৌঁছানোর জন্য রাইট একটা ভিডিওতে ক্লিক করেছো এবং দেখছো, এটাই অনেক বড় কিছু। সামনে এগিয়ে যাও, এই কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।